আজকে আমরা যেই চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে বায়োলজি চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। এগুলো আমরা একটু পরে দেখতেছি। সবার প্রথমে আমরা যে সিকিউ আসে সব থেকে বেশি এটা একটু দেখে নিই। যদি বলে সবাদ শোষণের সংক্ষিপ্ত বর্ণনা দাও বা সবাদ শোষণের গ্রাফটা এঁকে দাও, তখন আমাদের কিভাবে করতে হবে। সবার প্রথমে আমরা দেব সবাদ শোষণের সংজ্ঞা, যে শোষণ প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং রাসায়নিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন করে তাকে সবাদ শোষণ বলে। ঠিক আছে, সবাদ শোষণের সমীকরণটা নিচে দিয়ে দেবো যে C6H12O6 6 অণু মানে এক অণু গ্লুকোজ 6 অণু অক্সিজেনের সাথে বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়া করে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি ও 686 কিলোক্যালোরি পার মোল গ্লুকোজ উৎপন্ন করে, মানে শক্তি উৎপন্ন করে। সবাদ শোষণ এই যে। এখন এই জায়গাটা তোমরা চিত্রটা এঁকে দিবা, একদম ইজি। আর ফার্স্টে কী করবা, এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় কি বিক্রিয়ায়? গ্লাইকোলাইসিস বিক্রিয়ায়। এবং 4 অণু এটিপি, 2 অণু NADH2 উৎপন্ন হয়। ঠিক আছে, এর মধ্যে এই 4 অণু এটিপি থেকে 2 অণু এটিপি নষ্ট হয়ে যায়। দেন প্রথম প্রক্রিয়া কী ছিল? গ্লাইকোলাইসিস। এখানে 4টা দাবা, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে ক্র্যাবোস চক্র, আরেকটা হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া তো আমরা বললাম। এখন আসো অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়েতে এক অণু পাইরুভিক অ্যাসিড বিক্রিয়া করে বা এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু কার্বন ডাইঅক্সাইড, এক অণু NADH2, এক অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়। আর 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু NADH2 উৎপন্ন হয়। ঠিক আছে, মানে এই যে একটা থেকে তো একটা হয়েছে, কিন্তু এই যে দুইটা থেকে তো 2টা কার্বন ডাইঅক্সাইড, আবার এই দুইটা থেকে কিন্তু 2টা অ্যাসিটাইল কোয়ে, আবার এই 2টা পাইরুভিক অ্যাসিড থেকে মিলাইয়া ফেলছি, 2 অণু NADH2 উৎপন্ন হয়। শর্টকাট কি? এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু অ্যাসিটাইল কোয়ে, এক অণু কার্বন ডাইঅক্সাইড, এক অণু NADH2, এবং 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু NADH2 উৎপন্ন হয়। এটা গেল আমাদের অ্যাসিটাইল কোয়ে। এখন আসি আমরা ক্র্যাবোস চক্রে। ক্র্যাবোস চক্রের মধ্যে এক অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 অণু NADH2, এক অণু FADH2, এক অণু GDP উৎপন্ন হয়। তার মানে 2 অণু অ্যাসিটাইল, এক অণু থেকে তো এগুলো আসছে, তাহলে 2 অণু থেকে ডাবল হবে না? ডাবল। তার মানে 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 3 অণু 6 অণু NADH2, এক অণু মানে 2 অণু FADH2, এক অণু 2 অণু GDP উৎপন্ন হয়, এবং 4 অণু কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, 4টা। আবার বলি প্রথম থেকে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি, 2 অণু NADH2 উৎপন্ন হয়, যার মধ্যে এই 4 অণু থেকে 2 অণু এটিপি নষ্ট হয়ে যায়। তারপর অ্যাসিটাইল কোয়েতে এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু কার্বন ডাইঅক্সাইড, এক অণু অ্যাসিটাইল কোয়ে আর এক অণু NADH2 উৎপন্ন হয়। কিন্তু যখন 2 অণু হবে, 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে ডাবল হয়ে যাবে সব কিছু। 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে, যেমন হচ্ছে তোমরা 2 ভাইয়ের মধ্যে একজনকে আন্টি দিছেন 5 টাকা, মানে তোদের আম্মু দিছেন আন্টি 5 টাকা, আর আরেকজনকে দিছেন হচ্ছে 5 টাকা, আর তোকে দিছেন একটা বল, তোর ভাইকে দিছেন 2টা বল। তার মানে যখন 2 জন কী হয়, যুক্ত হয়ে যাবে, তার মানে কি টোটাল হবে কি, তোর 5 টাকা, তোর ভাইয়ের 5 টাকা, 10 টাকা, তোর কাছে একটা, আর তোর ভাইয়ের কাছে ছিল 2টা, তার মানে টোটাল 3টা, তার মানে কি 15 আর 3 এরকম কাউন্ট হয়, যোগ করে ফেলা। তার মানে কি ফার্স্ট থেকে আবার বলি, এক অণু গ্লুকোজ থেকে, মানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি, 2 অণু NADH2 উৎপন্ন হয়। এর মধ্যে 2 অণু এটিপি নষ্ট হয়ে যায়। অ্যাসিটাইল কোয়ের মধ্যে এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু কার্বন ডাইঅক্সাইড, এক অণু NADH2, এক অণু অ্যাসিটাইল কোয়ে, এবং 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু NADH2, 2 অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়। ক্র্যাবোস চক্রের মধ্যে এক অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 3 অণু NADH2, এক অণু FADH2, এক অণু GDP উৎপন্ন হয়, এবং 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু GDP উৎপন্ন হয়, এবং 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন। টোটাল কার্বন ডাইঅক্সাইড, পানি আর 38 এটিপি ও তাপশক্তি উৎপন্ন হইতেছে। ঠিক আছে,
এখন তোমরা যদি বলো যে বলে ভাই এটা কোথায় লেখা আছে, এই যে এই জায়গায় গেলে তোমরা রিডিং পেয়ে যাবা, ঠিক আছে। এই যে গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট এখনও পাইরুভিক অ্যাসিড থেকে পর্যায়ক্রমে 2 অণু কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডালকে উৎপন্ন হয়। এইটা দেখ, এর মধ্যে কি সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা? গ্লাইকোলাইসিস বিক্রিয়াটি কোষের সাইটোপ্লাজমে হয়, অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে, ক্রেবস চক্র বিক্রিয়াটি মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়, আর ইলেকট্রন প্রবাহ তন্ত্র সেম মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়। তার মানে আমরা দেখতেছি গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে, অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, আর ক্রেবস চক্র কোথায়? মাইটোকন্ড্রিয়াতে, এবং ইলেকট্রন প্রবাহ মাইটোকন্ড্রিয়াতে। তার মানে কি অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ সবগুলো মাইটোকন্ড্রিয়াতে, কিন্তু অ্যাসিটাইল কোয়েটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, আর গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে। এতটুকু পার্থক্য মনে রাখবা। ক্লিয়ার? ওইটা একটু ভালো করে মুখস্থ করো। দেন এখন আমরা এইটা একটু দেখি, জীবনী শক্তি বা এটিপি এর ভূমিকা। জীবনী শক্তি বা জৈব শক্তি এটা কি? এটা হচ্ছে জীব প্রতিনিয়ত পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে, সংগৃহীত শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করে, কখনো শক্তি সঞ্চয় করে এবং শেষে সেই শক্তি আবার পরিবেশে ফিরিয়ে দেয়। মানে বলছে জীব, যে কোনো গাছপালা যা আছে, তারা পরিবেশ থেকে কি করে? শক্তিটার নেয় উধার হিসেবে, ঠিক আছে। তারপরে এই শক্তিরে একটার রূপ থেকে আরেকটা শক্তিতে ট্রান্সফার করে। যেমন হচ্ছে আছে কি গতি শক্তি, এটাকে করে ফেলবে কি তাপ শক্তিতে, এরকম তাপ শক্তি থেকে করে ফেলে কি বিদ্যুৎ শক্তিতে, এরকম। তো এই যে এক শক্তি থেকে আরেক শক্তিতে নেয়, এবং কখনও শক্তি সঞ্চয় করে, মানে আবার শক্তিকে কি করে রাখে? সেভ করে রাখে, আবার সেই শক্তি, এই সেভ করা শক্তি আবার পরিবেশে ফিরিয়ে দেয়। এই জায়গাটা মানে কি? এই জায়গাটা হচ্ছে এডিপি প্লাস পি, মানে এডিনোসিন ডাইফসফেট, ফসফেটের সাথে যুক্ত হয়ে কী করতেছে? এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে। এটা একটু পড়বা। ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদানগুলো হলো এডেনিন। এডেনিন কি? এডেনিন হচ্ছে ডিএনএ আরএনএ এর গাঠনিক উপাদান। এটি একটি নাইট্রোজেন বেস, এর সাথে 5 কার্বনযুক্ত রাইবোজ সুগার অনুযুক্ত হয়ে তৈরি হয় এডিনোসিন। মানে এই ডিএনএ আরএনএর সাথে 5 কার্বনযুক্ত কি বলে রাইবোজ সুগার অনুযুক্ত হয়ে তৈরি হয় এডিনোসিন। এডিনোসিন অণুর সাথে আবার যখন একটি ফসফেট যুক্ত হয় তখন সেটা হয় এডিনোসিন মনোফসফেট। এডিনোসিন অণুর সাথে যখন 2টি ফসফেট যুক্ত হয় বা ফসফরিক অ্যাসিড, তখন সেটা হয়ে যায় এডিনোসিন ডাইফসফেট। আর এই এডিনোসিন অণুর সাথে যখন 3টা ফসফেট যুক্ত হয় তখন সেটা হয়ে যায় এডিনোসিন ট্রাইফসফেট। এটাই বলছে এডিনোসিন অণুর সাথে পর্যায়ক্রমে 1টি, 2টি ও 3টি ফসফেট বা ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে এডিনোসিন মনোফসফেট, মানে কি একটা যুক্ত হলে মনো, এডিনোসিন ডাইফসফেট মানে 2টা যুক্ত হলে ডাইফসফেট, আর এডিনোসিন ট্রাইফসফেট 3টা যখন ফসফেট যুক্ত হইব তখন সেটা এডিনোসিন ট্রাইফসফেট গঠন করে। এভাবে ফসফেট যুক্ত করতে কি করা লাগে? ফসফেট তো এমনি এমনি যুক্ত হবে না, বাইরে থেকে একটা শক্তি দেওয়া লাগে, এইটাকে বলে ফসফোরাইলেশন, ঠিক আছে। এভাবে ফসফেট যুক্ত হওয়ার জন্য যে বাইরে থেকে যে শক্তি দেওয়া হয় তাকে বলা হয় ফসফোরাইলেশন। আর এই শক্তিটাকে ফসফেটটাকে সরাইয়ে নিতে, ঠিক আছে, বিপরীত প্রক্রিয়া, এটাকে বলা হয় আমাদের কি? ডিফসফোরাইলেশন। এটা পরে নিলেই তোরা পারবি। এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি, প্রায় 30.55 কিলোজুল শক্তি জমা হয়। এটা এমসিকিউ। তারপরে পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে তো তা জীবদেহের ব্যবহার উপযোগী রূপে পরিবর্তিত করার জন্য কাজ করে 2টি কোষীয় অঙ্গাণু। কোনটা কোনটা? মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড। এরপরে তোরা রিডিং করে নিস এই পুরো অংশটা। কত পেজ? 67। এখন প্রশ্ন আসবে জৈব মুদ্রা কাকে বলে, অথবা শক্তি মুদ্রা কাকে বলে, বায়োলজিক্যাল কয়েন কাকে বলে, এনার্জি কয়েন কাকে বলে, ঠিক আছে। এই সবগুলো মানেই একটা, এই যে বাংলা ইংলিশ বাংলা ইংলিশ এরকম একটা জিনিসই। এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। এজন্য এটিপিকে কি বলা হয় অনেক সময়? জৈব মুদ্রা বা শক্তি। মানে এটিপি যেহেতু শক্তি সংগ্রহ করে, মানে সেভ করে রাখে, আর যখন দরকার পড়ে তখন আবার এই শক্তি ফিরাইয়া দেয় বা কাউকে দিয়ে দেয়, তো এই জন্য এই এটিপিকে কী বলা হয়? জৈব মুদ্রা, শক্তি মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বলে। এখন চল আমরা আসি শালুক সংশ্লেষণ। শালুক সংশ্লেষণ কখন হয়? সূর্যালোকের উপস্থিতিতে। সূর্য আর হচ্ছে ক্লোরোফিলের উপস্থিতিতে শালুক সংশ্লেষণ হয়। শালুক সংশ্লেষণ কেন দরকার? সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হওয়ার এই প্রক্রিয়াকে শালুক সংশ্লেষণ বলা হয়। মানে সবুজ উদ্ভিদে দেখিস তো কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি হয়, এই জন্য কোন প্রক্রিয়ার দরকার? শালুক সংশ্লেষণ, বা ইংরেজিতে বলে ফটোসিনথেসিস। তারপরে
অবশিষ্ট খাদ্য মানে উদ্ভিদ যে খাদ্যটা তৈরি করে তার কিছু অংশ সে নিজের জন্য লাগায়, এবং যে খাদ্য সে তৈরি করছে সেই খাদ্য দিয়ে সে নিজে বেঁচে থাকে। আবার যে বেশি খাবার তৈরি করলে এই যে অবশিষ্ট খাবার সেটা ফল মূল বা কাণ্ড অথবা পাতায় সঞ্চিত রাখে, আর যখন ফলে সঞ্চিত রাখে ওই ফলটাই আমরা খাইয়া কী পাই, কার্বোহাইড্রেট বা শর্করা পাই। ঠিক আছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কী কী লাগে, ক্লোরোফিল, আলো, পানি, কার্বন ডাইঅক্সাইড, এগুলো এই উপাদানগুলোর দরকার। ঠিক আছে, উপকরণ এগুলো। এটা কি 6 অণু কার্বন ডাইঅক্সাইড, কারণ এখানে আগে 6 আছে তাই এটা 6 অণু, আর এখানে 12 আছে তাই 12 অণু পানীয়ের সাথে আলু ও ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ, পানি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। সালোক সংশ্লেষণ এটা মুখস্থ দেওয়া লাগবে। সালোক সংশ্লেষণ বিক্রিয়াটি কি, যখন বলবো সালোক সংশ্লেষণের বিক্রিয়াটি লেখো তখন কি লিখতে হবে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানীয়ের সাথে আলু ও ক্লোরোফিলের উপস্থিতিতে বিক্রিয়া করে গ্লুকোজ, 6 অণু পানি ও 6 অণু অক্সিজেন উৎপন্ন করে। আচ্ছা, এটা তো মুখস্থ দিবি, 10 বার লিখে ফেলবি। তারপরে পাতার মেসোফিল টিস্যু হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। এমসিকিউ বা 1 মার্কের প্রশ্ন যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কোনটি, অ্যান্সার কী হবে, পাতার মেসোফিল টিস্যু। তারপরে বলবে যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, আনসার হবে কত, 0.03%। যদি বলে পানিতে তাহলে হবে 0.3% কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। তারপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ, যখনই সালোক সংশ্লেষণ পাবি তখন এই লাইন চিপকাইয়া দিবি যে সালোক সংশ্লেষণ একটি জটিল ও দীর্ঘ প্রক্রিয়া। 1905 সালে ইংরেজ শরীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান এই প্রক্রিয়াকে 2টি পর্যায়ে ভাগ করছিল সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, যেখানে আলুর দরকার পড়ে, আলু ছাড়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া মানে আলোক নির্ভর পর্যায় হয় না। আর আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, যেখানে আলু ছাড়া আলুর অনুপস্থিতিতেও ওই প্রক্রিয়া চলে। এখন আমরা দেখি আলোক নির্ভর পর্যায় কোনটা আর আলোক নিরপেক্ষ পর্যায় কোনটা। ধর এটা হচ্ছে যদি চিত্র হয় তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের এই পত্ররন্ধ্র, আর এই পত্ররন্ধ্রটাকে কে করতেছে, এই যে গার্ড সেল, আর এই যে পাশেটা যে হচ্ছে সঙ্গী কোষ। এখন আলোক নির্ভর পর্যায়, আলোক নির্ভর পর্যায়ের জন্য আলু অপরিহার্য, স্বাভাবিক যেহেতু নির্ভর বলছে তার মানে আলু ছাড়া এটা হবে না, আলুর উপর সে ডিপেন্ডেন্ট অথবা নির্ভরশীল। তারপরে এ পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়, মানে সূর্যের যে শক্তিটা সেটা কেমিক্যাল এনার্জিতে বা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এ প্রক্রিয়ায় এটিপি মানে কি, এটিপি এর পুনরূপ হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। তারপরে এই যে এখানে সবগুলো দেওয়া আছে, এডিপি এর পুনরূপ এডিনোসিন ডাইফসফেট, তারপরে এটিপি এর পুনরূপ কি এডিনোসিন ট্রাইফসফেট, তারপরে কি এএমপি এডিনোসিন মনোফসফেট। এখানে এটা একটু রিডিং পড়ে নিলেই তুই পেরে যাবি। কোথায় ছিলাম আমরা ছিলাম মেবি এই দিকে কোথাও ছিলাম। ঠিক আছে, আচ্ছা এটা দেখি। এই প্রক্রিয়ায় এটিপি, এনএডিপিএইচ ও H+ উৎপন্ন হয়। আলোর ফুটন কণা থেকে রূপান্তরিত এই শক্তি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে সঞ্চিত হয় এটিপি অণুর ফসফেট গ্রুপের রাসায়নিক বন্ধন শক্তি হিসেবে। এই বিক্রিয়ায় ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাভাবিক, যেখানে সূর্য এখানেই তো ক্লোরোফিল থাকবে। ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফুটন শোষণ করে। ক্লোরোফিল কী করে, আলোকরশ্মির ফুটন, সূর্য থেকে যে আলোটা আসে ওই আলোর থেকে ফুটনটারে সে শোষণ করে নেয় বা অ্যাবজর্ব করে নেয়। শোষণকৃত ফুটন থেকে শক্তি সঞ্চয় করে, মানে এই সূর্য থেকে যে আলো আসতেছে সেখান থেকে কী করে, ক্লোরোফিল ফুটন শোষণ করে, আর এই ফুটন থেকে সে কী করে, শক্তিরে সঞ্চয় করে। এডিপি বা এডিনোসিন ডাইফসফেট অজৈব ফসফেট পিআই এর সাথে মিলিত হয়, মানে এই শক্তিটা এডিপি আর পিআই এর সাথে যুক্ত হয় এটিপি তৈরি করে। মানে কি, ফার্স্ট স্টেপ বুঝা ট্রাই কর। সূর্য থেকে আলো আসছে, এই আলো থেকে সে কী করতেছে, ক্লোরোফিল ফুটনটারে সরাইয়া নিতেছে বা অ্যাবজর্ব বা শোষণ করে নিছে। এই শোষণকৃত ফুটন থেকে সে কী করতেছে, শক্তি সঞ্চয় করছে, আর এই শক্তি কী করে, এই এডিপি আর পিআই এর সাথে যুক্ত হয়ে কী করতেছে, এটিপি তৈরি করতেছে। ক্লিয়ার? তারপরে বলবে যে ফটোফসফোরাইলেশন কাকে বলে, এই যে এটা পড়লেই পারবে। ফটোফসফোরাইলেশন কি, এটিপি তৈরি, মানে সূর্য থেকে ক্লোরোফিল কী করতেছে, এই যে যা বললাম ভাই একটু আগে, এই যে এই জিনিসটা এডিপি প্লাস পিআই সমান এটিপি, এটাই হচ্ছে ফটোফসফোরাইলেশন। তারপরে ফটোলাইসিস কাকে বলে, সূর্যালোক ও ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন আয়ন ও ইলেকট্রন উৎপন্ন হয়। যে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন যে উৎপন্ন হইতেছে সূর্যালোকের উপস্থিতিতে পানি ভাঙ্গা বা বিয়োজিত হইয়া, সেটাই হচ্ছে ফটোলাইসিস। তারপরে আলোক নিরপেক্ষ পর্যায়ে বা অন্ধকার পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ে আলুর, আচ্ছা এটা ভালো করে দেখ, দেন এখানে
আলোক নিরপেক্ষ পর্যায়ে আলুর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, মানে আলুর তেমন একটা প্রয়োজন পড়ে না ওই লেভেলে, আলুর অনুপস্থিতিতেও সেটা ঘটতে পারে। এগুলো একটু নিজের মতো পড়ে নিবি। আলোক পর্যায়ে তৈরি এডিপি NADH প্লাস H প্লাস এর সাহায্যে আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়। সবুজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বিজারণের গতিপথ, মানে 3টা গতিপথ আছে। কী কী? কেলভিন চক্র, হেচো স্ল্যাক চক্র, রেসোলেশন, অ্যাসিড বিপাক। এগুলো এখন আমরা দেখব। কেলভিন চক্র বা C3 গতিপথ, এগুলো 2 মার্কের জন্য চলে আসে, যে কেলভিন চক্র আর C4 গতিপথ। C3 C4 এর মধ্যে পার্থক্য বলো। তারপরে বলে দিবে যে C3 চক্র কাকে বলে ব্যাখ্যা করো, C4 চক্র কাকে বলে ব্যাখ্যা করো, ঠিক আছে? তো C3 চক্র আর C4 চক্র কীভাবে, যে আত্মীকরণের এই গতিপথকে আবিষ্কারকদের নাম অনুসারে কেলভিন বেনসন ও বেসাম চক্র বা সংক্ষেপে কেলভিন চক্র বলে। এতটুকু তো দিতে পারবি যে ওদের নাম অনুসারে যারা আবিষ্কার করছিল। C4 চক্র কী বলবি? অস্ট্রেলীয় বিজ্ঞানী যে নামটা বলবি MDHO স্ল্যাক, CR স্ল্যাক নাকি, কার্বন ডাইঅক্সাইড বিজারণের আরও একটি গতিপথ আবিষ্কার করেন। এই গতিপথের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এইটা মুখস্থ বলতে হবে। C4 গতিপথের স্থায়ী পদার্থ কীটা? প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেজন্য C4 গতিপথ। আর এই উদ্ভিদে এই চক্র সম্পন্ন হয়, তাই একে C4 উদ্ভিদ বলে। মানে যেসব উদ্ভিদে আর কি C4 সম্পন্ন হয় তাই তাকে কি বলা হয়? C4 উদ্ভিদ বলে। রিডিং পড়ে নিস তাহলে হয়ে যাইব। C4 উদ্ভিদের কিছু ব্যাখ্যা আছে, যেমন কি কোনটা C4 উদ্ভিদ, যেমন বলতে পারো ভুট্টা, আখ, মুতা ঘাস, এরপর হচ্ছে তো নটে ঘাস, অ্যামারেন্থাস, এগুলো হচ্ছে C4 উদ্ভিদ। শালুক সংশ্লেষণে আলুর ভূমিকা। শালুক সংশ্লেষণ, যেমন একটা জিনিস মাথায় রাখবে, আলু আসলেই যে শালুক সংশ্লেষণ হবে এমন না। আলুর কয়টা রং আছে? বেগুনি, নীল, আক্সমানি মানে বেনিয়া সহ কলে 7টা রং না? এই 7টা রঙে কিন্তু শালুক সংশ্লেষণ ভালো হয় না। কোনটায় ভালো হয় দেখ, লাল রং, নীল রং, কমলা রং, বেগুনি রং, এই রঙের আলুগুলাতে শালুক সংশ্লেষণ ভালো হয়, কিন্তু সবুজ আর হলুদ আলুতে শালুক সংশ্লেষণ ভালো হয় না। এটা মুখস্থ MCQ এর জন্য এই দুটোটা। বলে দিবে যে লাল রং কোন রঙের আলুতে শালুক সংশ্লেষণ ভালো হয় না? লাল, নীল, সবুজ, কমলা। আনসার কী হবে? সবুজে হয় না, ঠিক আছে? শালুক সংশ্লেষণের প্রভাবক। আলু, ক্লোরোফিল ছাড়া শালুক সংশ্লেষণের আরও কতগুলো প্রভাবক রয়েছে, শালুক সংশ্লেষণ আরও কতগুলো প্রভাবক দিয়ে প্রভাবিত হয় বা এগুলো ছাড়া কী কী আছে? আলু, কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, পানি, তারপরে কী আছে? অক্সিজেন, খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ। বা এই যে লাইনগুলো দাগে দিয়েছে ওগুলো পড়ে নিস, ভালো করে মুখস্থ রাখবি। কার্বন ডাইঅক্সাইড এই প্রক্রিয়ায় যে খাদ্য প্রস্তুত হয় তা কার্বন ডাইঅক্সাইড বিজারণের ফলেই হয়ে থাকে। বাকিগুলো নিজে পড়বি। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সামঞ্জস্য রেখে শালুক সংশ্লেষণের পরিমাণও বাড়ে। মানে যদি কার্বন ডাইঅক্সাইড বাড়ে তাহলে শালুক সংশ্লেষণের পরিমাণও বাড়ে, কমলে শালুক সংশ্লেষণও কমে। তাই এটা একটু নিজের মতো করে নিবি। তারপরে শালুক সংশ্লেষণের জন্য যে তাপমাত্রা 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে ভালো তাপমাত্রা, এটা মুখস্থ MCQ এর জন্য। আর অতি উচ্চ তাপমাত্রা যেমন 45 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হলে শালুক সংশ্লেষণ হয় না, বন্ধ হয়ে যায়। আর অতি নিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হলে শালুক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়। মানে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড হলে শালুক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়, 45 ডিগ্রি সেন্টিগ্রেডের হলেও শালুক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়। এটাও MCQ থাকবে, কত ডিগ্রিতে বন্ধ হয় আর কত ডিগ্রি ভালো, 22 থেকে 35 ডিগ্রি, ঠিক আছে? পানি, এই যেটা পড়ে নিবি, পানির ঘাটতি হলে পত্ররন্ধ্রের রক্ষীকোষ স্থিতি হারিয়ে রন্ধ্র বন্ধ হয়ে যায়। পত্ররন্ধ্রটা যখন তুই নিজেই দেখ, তুই যদি 1 সপ্তাহ পানি না খাস তাহলে কি তুই বাঁচবি না? বাঁচতে পারবি না। তারপরে অক্সিজেনের ক্ষেত্রে দেখ, ঘনত্ব বেড়ে গেলে শালুক সংশ্লেষণের হার কমে যায়। মানে দেখবি ঘনত্ব বাড়লে শালুক সংশ্লেষণ কমে, আর ঘনত্ব কমলে শালুক সংশ্লেষণ বাড়ে। মানে একটা আরেকটার ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে আরেকটা কমে যায়। খনিজ পদার্থ কি? নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, এই লাইনটা মুখস্থ করে নিবি। তারপরে অভ্যন্তর, এগুলো ছিল কি? বাহ্যিক প্রভাবক। কী কী প্রভাবক বাহ্যিক? আলু, কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ পদার্থ, রাসায়নিক। এই যে টাইপগুলো মুখস্থ করবে, আর এগুলোর জন্য মিনিমাম 1 থেকে 2 লাইন করে লিখে দিবি, নাহলে 3 মার্ক জীবনও পাবি না। তারপরে অভ্যন্তরীণ প্রভাবক, এগুলো কী কী? ক্লোরোফিল, পাতার বয়সের সংখ্যা, শর্করার পরিমাণ, পটাশিয়াম, এনজাইম। এগুলো নিজে পড়ে নিস, তারপরে আমি বলে দিচ্ছি। পাতার বয়সের সংখ্যা মানে একবারে ছোটো যে পাতা যেটা খালি জন্ম হয়েছে আর যেটা অনেক বয়স হয়ে গেছে, এগুলো দিয়ে শালুক সংশ্লেষণ হয় না। মাঝারি বয়সের পাতার শালুক সংশ্লেষণ হয়, ঠিক আছে? খালি তার মানে কি, এই যে ভাই দাগ দিয়ে রাখছি, মধ্যবয়সী পাতা সবচেয়ে বেশি শালুক সংশ্লেষণ ঘটে। তারপর এই লাইন, এটা তুই নিজে পড়ে নিবি। তারপরে কি আছে, এটা তো ভাই দেখে দিলাম অলরেডি। আচ্ছা, এখানে একটা জিনিস আছে যেটা মুখস্থ করার। কোনো NADH2 বা NADH প্লাস H প্লাস মানে হচ্ছে 3 অণু ATP। এটা মুখস্থ বলে দিবে যে কোনো NADH2 সমান কত অণু ATP, তাহলে আনসার কত হবে? 3 অণু ATP। কোনো FADH2 সমান কত অণু ATP? 2 অণু ATP। এটাও মুখস্থ। কোনো GTP সমান কোনো ATP, ঠিক আছে? এইগুলো মুখস্থ।
তারপরে আছে কি শ্বসন, এটা আমি পরে দেখাইতেছি। আচ্ছা, আমরা শালক সংশ্লেষণের ক্ষেত্রে কি দেখছিলাম? শালক সংশ্লেষণে দেখছিলাম 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শালক সংশ্লেষণ ভালো হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড শালক সংশ্লেষণ খারাপ হয়, 45 ডিগ্রি সেন্টিগ্রেডেও শালক সংশ্লেষণ খারাপ হয়। কিন্তু যখন আমরা শ্বসনে চলে আসবো, শ্বসনের ক্ষেত্রে 20 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শালক সংশ্লেষণ ভালো হয়। আর শালক সংশ্লেষণে দেখছি আমরা 22 থেকে 35, এটা মুখস্থ রাখবে, শালক সংশ্লেষণে 22 থেকে 35, শ্বসনে 20 থেকে 45। শ্বসনের প্রভাবক দুইটা শালক সংশ্লেষণের মতোই, একটা বাহ্যিক প্রভাবক, একটা অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবক কী কী শ্বসনে? এগুলো হচ্ছে তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলু, কার্বন ডাইঅক্সাইড। তাপমাত্রার ক্ষেত্রে তো ভাই অলরেডি বলে ফেলছি। অক্সিজেনের ক্ষেত্রে কী কী আছে? সবাজ শোষণে পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে, কাজেই অক্সিজেনের অভাবে সবাজ শোষণ কোনো ক্রমেই চলতে পারে না। অক্সিজেন না থাকলে সবাজ শোষণ কোনোভাবেই হবে না। তারপরে দেখ, পানি, পরিমিত পানি সরবরাহ শ্বসন প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে। যদি পর্যাপ্ত পানি থাকে তাহলে শ্বসন প্রক্রিয়া চলবে, না হলে হবে না। আলুর ক্ষেত্রে শ্বসন কার্যে আলুর প্রয়োজন পড়ে না, কিন্তু দিনের বেলা ওই যে পত্ররন্ধ্র খোলা কীভাবে সাহায্য করে, এই যে আলুটা। তারপরে কার্বন ডাইঅক্সাইড, বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার একটুখানি কমে, কার্বন ডাইঅক্সাইড যদি বাড়ে তাহলে শ্বসন কমে। তারপরে অভ্যন্তরীণ, এগুলা খাতায় লিখে পড়বি। অভ্যন্তরীণ প্রভাবক, এটা নিজের মতো করে রিডিং পড়ে, তবে শ্বসনের গুরুত্ব এটা একটু রিডিং পড়, আমি নেক্সট ক্লাসে আবার এটা ব্যাখ্যা করবো। তার মানে কী কী পড়া লাগবো? এখানে জীবনী শক্তি ভাই যা দাগাইয়া দিছি এটা মাস্ট বইয়ের মধ্যে দাগাইয়া যা যা দাগাইছে এগুলো খাতায় লিখে তারপরে পড়। সেম এগুলোও খাতায় লিখে পড়বি, খাতায় লিখে পড়া লাগবে, ঠিক আছে? যা দাগাইয়া দিছি সবগুলা কী করতে হবে? খাতায় লিখে, এটাকে খাতায় 10 বার লিখ, ঠিক আছে? ওকে।